তুর্য বেঘরে ঘুমাচ্ছে, শরীরের পুরোটা ভার যেন তার উপর ছেড়ে দিয়েছে। কণ্ঠ নড়ে চড়ে উঠল, তার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে তুর্য। হঠাৎ কণ্ঠকে সামনে দেখে কিঞ্চিত চমকে ওঠে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না। বিছানা থেকে উঠে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায় সে। কণ্ঠ বেশ কষ্ট করে বিছানা থেকে উঠে বসতেই টুং টুং শব্দ করে ফোন বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে শানের নাম্বার। ঠোঁট কামড়ে ধরে কণ্ঠ। ওরা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবে? ইস, কি লজ্জা। বেজে বেজে কেটে যায় কল। আবার ফোন করে শান, কিন্তু কণ্ঠ ইচ্ছে করেই ধরল না। উপরন্তু ফোন বন্ধ করে সাইড টেবিলে রেখে দেয়। শানের চুপসে যাওয়া মুখখানি দেখে সবাই হু হু করে হেসে উঠল। সোহা ধমক দিয়ে বলল, এবার চল ক্লাসে যাই। সবাই ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে কণ্ঠ। ভীষণ ভয় হচ্ছে তার। কিছুক্ষণ আগেই তুর্য তাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে, এরপর প্রয়োজনীয় সব কিছু দিয়েছে। কোমরে এত ব্যথা নিয়ে শাড়ি পরা একদম সম্ভব নয়, তাই তুর্য কণ্ঠকে সালোয়ার কামিজ এনে দিয়েছে। সেগুলো পরে চুপচাপ বসে আছে সে। এখনও বিশ্বাস হচ্ছে না তুর্য খান তার স্বামী। দরজায় টোকা পড়তেই সেদিকে খেয়াল করে কণ্ঠ। ভাবি, ভেতরে আসবো? হঠাৎ নূরের গলা শুনে একটু নড়ে চড়ে বসলো কণ্ঠ। নূর তুর্য খানের ফুফাতো বোন। বিয়ে উপলক্ষে 2 দিন হলো এসেছে। কণ্ঠ আলতো স্বরে বলল, এসো। নূর অধর টেনে সৌজন্যমূলক হাসি উপহার দেয় কণ্ঠকে। হাতে একটা ডালা নিয়ে কণ্ঠের পাশে ফট করে বসে পড়ে। ভাবি, এই যে শাড়ি তাড়াতাড়ি তৈরি করতে বলেছে মামি। কিছুক্ষণ পর মেহমান আসবে তোমাকে দেখতে। কণ্ঠ নূরের দিকে তাকিয়ে আছে নির্বিশেষ। নূর আবারও হেসে বলল, চলো ভাবি, আমি তোমাকে সাহায্য করছি। কণ্ঠ ফট করে বলে উঠল। না না, আমি পারবো। নূর কণ্ঠের আটকে ওঠার কারণ আন্দাজ করতে পারল না। কেন, কি হয়েছে ভাবি? কণ্ঠ থতমত খেয়ে বলল, না তেমন কিছু না, আমি পারবো। নূর স্ফীত হেসে বলল, কিন্তু ভাইয়া তো বলল তোমার সাহায্যের প্রয়োজন। তোমার নাকি কোমরে ব্যথা? চমকে ওঠে কণ্ঠ। লোকটা সব বলে দিল। ইস, এখন নূর কি ভাববে? এটা ভাবতেই লজ্জায় লাল হয়ে উঠেছে কণ্ঠের গাল। অতঃপর নূর কণ্ঠের গালে এক হাত দিয়ে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। দেখো, সম্পর্কে আমি তোমার ছোট, কিন্তু বয়সের দিক দিয়ে বড়। আমি জানি কেন তোমার অস্বস্তি লাগছে, তাই আমি সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। নূর বের হয়ে যায়। কণ্ঠ লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেছে। মনে মনে তুর্যকে যা ইচ্ছে বকা দিচ্ছে। এভাবে লজ্জা পেতে হচ্ছে তাই। গোধূলির সন্ধ্যা। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। পাখিরা কিচিরমিচির শব্দ করে উড়ে যাচ্ছে নিজেদের বাসায়। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কণ্ঠ। এই সময় প্রায় সে ছাদে যায়। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। হঠাৎ বলিষ্ঠ দুটো হাত কণ্ঠকে আঁকড়ে ধরল। শ্বাস নিতে ভুলে গেল যেন মুহূর্তের মধ্যে। হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। নিশ্চুপ হয়ে দাঁড়ায় কণ্ঠ। কেউ একজন থুতনি ঠেকায় কণ্ঠের ঘাড়ে। মানুষটিকে দেখা মাত্র যেন চমকে ওঠে কণ্ঠ। কি করছেন আপনি স্যার? তুর্যের কোনো ভাবান্তর নেই। নিশ্চুপ হয়ে জড়িয়ে ধরে আছে কণ্ঠকে। কণ্ঠ আগের ন্যায় ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কি করছেন? প্লিজ সরুন। বিয়ে হয়েছে, রাইট? ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ। ওয়াইফ শুনে গাল গরম হয়ে ওঠে কণ্ঠের। ওনাকে একদম অচেনা লাগছে। এই সেই প্রফেসর যে কিনা কলেজের সবচেয়ে গম্ভীর মানুষ, আর আজকে তার এমন আচরণ। তুর্য নিজের দিকে ঘুরিয়ে নেয় কণ্ঠকে। তখনও কণ্ঠ নিচের দিকে তাকিয়ে আছে। ওনার চোখে চোখ রাখার সাহস হচ্ছে না একদম। তার কারণ একটা সময় উনি কলেজের অধ্যক্ষ ছিলেন, আর এখন স্বামী। কত শত অনুভূতি জড়িয়ে আসছে এক স্বামী শব্দের সাথে। তুর্য শাহাদাত আঙ্গুলের সাহায্যে মুখ খানিকটা উপরে তোলে কণ্ঠের। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে। তুর্য শাহাদাত আঙ্গুল দিয়ে আলতোভাবে কণ্ঠের গালে কপালে ছুঁয়ে দিচ্ছে। কচ্ছপের গতিতে ঠোঁট স্পর্শ করতে যাবে তখন আশেপাশে আজানের ধ্বনি শুনতে পায় কণ্ঠ। ফট করে চোখ খুলে তাকালো। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে।
কথাটা বলে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো করে চলে গেল কণ্ঠ। কিছু বলার সুযোগ দিল না তুর্যকে। তুর্য কপাল চুলকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কণ্ঠের যাওয়ার পথে। ফোন হাতে নিতেই দেখলো তনয়া আহমেদ ফোন করেছে কণ্ঠকে। স্ফীত হাসল সে। না, আজ আর কল করবে না, কাল গিয়ে একেবারে অবাক করে দেবে সবাইকে। ফোন রেখে মাত্র ওয়াশরুমে যাবে তখনই নূর এসে জানান দিল শাহিদা খান ওকে ডাকছে। আর সাথে এটাও বলল যাতে মাথায় ভালো করে আঁচল দিয়ে তারপর যেন যায়। কণ্ঠ ফুস করে শ্বাস নিয়ে শাড়ির আঁচল মাথায় দিয়ে ড্রয়িং রুমে যায়। সোফায় বসে আছেন শাহিনা খান, ওনার পাশেই বসেছে শাহিন খান এবং ঐশী রহমান। ঐশী বারংবার আর চোখে তাকাচ্ছে কণ্ঠের দিকে। কণ্ঠের পাশে দাঁড়িয়ে আছে নূর, মুখে তার স্বভাবসুলভ হাসি ঝুলে আছে। আহানা খান চায়ের ট্রে তুলে দিলেন শাহ খানের হাতে। উনি ট্রে এনে সেন্টার টেবিলের উপর রেখে সাইডে গিয়ে দাঁড়ায়। শাহিনা খান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দেখো বড় নাথ বউ বাপের বাড়ি যাইতেছ ঠিক আছে, কিন্তু বেশি থাকতে পারবা না, কইয়া দিলাম। কাল যাইবা, বিকালে যেন বাড়িতে দেখতে পাই। মুহূর্তেই মুখ চুপসে গেল কণ্ঠের। মাত্র কয়েক ঘন্টার জন্য যাবে। অহনা খান ব্যাপারটা বুঝতে পেরে শাহিনা খানকে বলল, আম্মা, এটা কি বললেন? মেয়েটা 2 দিন পর যাচ্ছে নিজের বাড়ি, একটা দিন থাকবে না? শাহিনা খান অহনা খানকে ধমক সহকারে বলে ওঠেন, দেখো বড় বউ, তুমি এসব কইয়া কইয়া ওদের পা বাড়াতে সাহায্য কইরো না বললাম। ঠিক আছে, একটা দিন থাকতে পারবো, কিন্তু সকালে যেন বাড়িতে দেখবার পাই। কণ্ঠ এদিক সেদিক মাথা নাড়ালো। শাহিনা খান লাঠির সাহায্যে উঠে দাঁড়ালো। শাহিনা খান মায়ের হাত ধরে ওনাকে ঘরে নিয়ে যেতে সাহায্য করে। বেলকনিতে দাঁড়িয়ে আছে নীলা। সকালের এই পরিবেশ ভীষণ ভালো লাগে তার। বলিষ্ঠ দুটো হাত নীলার কোমর চেপে ধরে। আবেশে চোখ বুঝে নেয় নীলা। সাফিন নীলার ঘাড়ে মুখ গুজে বলল, আই লাভ ইউ। নীলা নৈশব্দ হেসে জবাব দেয়, আই লাভ ইউ টু ইনফিনিটি। এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন, খেয়ে অফিস যেতে হবে তো। সাফিন মাথা চুলকে বলে। যেতেই হবে। নীলা চোখ পাকিয়ে বলল, এখানে কেন পাঠানো হয়েছে এভাবে বললে কিন্তু আমি ফোন করে বাড়িতে সব বলবো। সাফিন ঠোঁট কামড়ে ধরে ওর চাহনি অন্য কিছু ইশারা করছে। নীলা 2 কদম পিছিয়ে যায়। সাফিন হেসে বলে, এখনো লজ্জা পাও? নীলা মুখ বাঁকিয়ে বলল, আপনি কি যাবেন? এমনিতেই রাতে আমাকে ঘুমাতে দেন না, এখন আবার দুষ্টুমি। সাফিন আর নীলাকে আলতো হাতে আলিঙ্গন করে বলে, আমার বউটা যে এত মিষ্টি, তাহলে তাকে ছেড়ে কিভাবে থাকি বলো তো? কাছে না এলে ঘুমানো যায়? উফ, ছাড়ুন তো, এখন যান। সাফিন ওয়াশরুমে চলে যায়। নীলা ওয়ার্ড্রোব থেকে জামা বের করে রাখে। আধভেজা অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঝেড়ে নিচ্ছে তুর্য। কণ্ঠ রুমে ঢুকেই অমন একটা দৃশ্য দেখে চমকে ওঠে। ঠোঁট দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। তুর্য ঠোঁট কামড়ে হাসে। তার এমন হাসির কারণ বোধগম্য হয় না কণ্ঠের। গা জ্বলে যাচ্ছে ওর। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় কণ্ঠ। কামিজ আর সাথে প্লাজো পরে নেয় কণ্ঠ। বেরিয়ে আসতেই আরেক দফা চমকে ওঠে। তুর্য বই খাতা নিয়ে বিছানার উপর বসে আছে। মনে হচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে। কণ্ঠ কিঞ্চিত ভয় নিয়ে জিজ্ঞেস করে, স্যার, এই বই খাতাগুলো বিছানায় কেন, কি হবে? তুর্য সরু দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে। অতপর খাতার পেজ উল্টে বলে, পড়া হবে আর কি, বই খাতে নিয়ে মানুষ কি করে? কণ্ঠ জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কিন্তু কে পড়বে? তুর্য খাতা রেখে পুরোপুরি দৃষ্টি দেয় কণ্ঠের দিকে। এগুলো কার? আমার। তাহলে অবশ্যই তুমি পড়বে। না। বেলকনিতে একাকী দাঁড়িয়ে আছে তোফায়েল। দুটো বোন চলে গেল। ওরাই তো আগে পুরো বাড়ি মাতিয়ে রাখতো। স্ফীত হাসে তোফায়েল। ঘাড়ে কারো হাতের স্পর্শ পায়। পিছন ঘুরে দেখে আনিক আহমেদ দাঁড়িয়ে আছে। বাবা, আর কত? তোফায়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, যতদিন বেঁচে আছি
নিজের কর্মের জন্য নিজেকে দোষ দিতে ইচ্ছে করছে আনিক আহমেদের। সত্যি আজ ওনার জন্য সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। সত্যি যদি সেদিন ছেলেকে ওভাবে জোর না করলে হয়তো আজ অন্য কিছু হতো। কথাটা ভাবা মাত্র চোখ দুটো ভিজে গেছে, অনুভব করলো আনিক আহমেদ। তোফায়েল আকাশের দিকে এক নজর দেখে বলল, কাল তো কণ্ঠ আর তুর্য আসবে তাই না? পরের দিন আমার ফ্লাইট, মালয়েশিয়ায় যেতে হবে। কিয়ৎক্ষণের জন্য থমকে গেল। কি বলছিস এসব? মা, কাল ফ্লাইট ছিল কিন্তু বোন আসবে, কি করে রেখে যাই, তাই পরের দিনে টিকিট বুকিং করেছি। আর কিছু বলল না আনিক আহমেদ, নিজের ঘরের দিকে চলে গেলেন। কিন্তু তোফায়েল ঠিক সেই আগের মতোই বেলকনিতে দাঁড়িয়ে রইল। প্রিয় পুরুষের স্পর্শ পেলে যে কোনো নারী মোমের ন্যায় গলে যায়। কণ্ঠের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। সেও এখন প্রিয় পুরুষের স্পর্শে কেঁপে উঠছে বারংবার। আপনাকে আমি বুঝতে পারছি না। কণ্ঠের প্রশ্ন শুনে ঘাড় থেকে মুখ তুলে তাকায় তুর্য। ভালো করে পরখ করে দেখতে পায় চোখে মুখে লজ্জা। উঠে বসে তুর্য, উসখুস চুলগুলো হাতে নেড়ে পূর্ণ দৃষ্টি দেয় কণ্ঠের দিকে। কিছুক্ষণ আগেই পড়তে পড়তে ঘুমে চোখ লেগে আসছিল তার। এটা বুঝতে পেরে তুর্য বই খাতাগুলো নিয়ে গুছিয়ে রেখে দেয়। পিট পিট চোখে তাকিয়ে থাকে কণ্ঠ। হুট করেই কণ্ঠকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। কিয়ৎক্ষণের জন্য থমকে যায় কণ্ঠ। যখন ব্যাপারটা বুঝতে পারছে তখন লজ্জায় নিজেকে খানিকটা গুটিয়ে নেয়। প্রায় মিনিট পাঁচেক পর তুর্য আলতোভাবে নিজের অধর ছুঁয়ে দেয়। মৃদু কেঁপে উঠল কণ্ঠ। অতপর প্রশ্ন করে বসে তুর্যকে, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। কথাটা বলে বেড সাইডের লাইটটা অফ করে দেয় তুর্য। গায়ে লিয়ে দেয় বিছানায়। তপ্ত শ্বাস ফেলে কণ্ঠ। অতপর সেও বালিশে মাথা রেখে আবেশে চোখ বুজে নেয়। ঠিক সেই মুহূর্তে তুর্য আরেক দফা চমকে দিয়ে কণ্ঠের পেটের উপর হাত রাখে। পাশ ফিরে তাকায় কণ্ঠ। তুর্য চোখ বন্ধ রেখেই আওড়ালো, কাল যেতে হবে না বাড়িতে, ঘুমাও। কণ্ঠ কথার পিঠে কিছু বলল না, নিশ্চুপ হয়ে শুয়ে পড়ল। দুজন কপত কপতি বিচরণ করলো ঘুমের রাজ্যে। সকাল সকাল তুর্য, কণ্ঠ এবং ফুপাতো বোন নূর তিনজনে মিলে রওনা দিল কণ্ঠের মামার বাড়িতে, যেটাকে সে নিজের বাড়ি বলেই মনে করে। গাড়ি জানালা খুলে দেয় কণ্ঠ। বাতাস স্পর্শ করে তার এলোমেলো চুলগুলোকে, যার কারণে এলোমেলো চুলগুলো আরও বেশি মন খুলে উঠতে শুরু করে। ওর এমন অবস্থা দেখে স্ফীত হাসে নূর। সেও বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বারবার লুকিং গ্লাস দিয়ে কণ্ঠের মুখশ্রী দেখছে তুর্য। চোখাচোখি হওয়া মাত্র চোখ সরিয়ে নেয় সে। বাড়িতে অনেক তোড়জোড় চলছে কণ্ঠের জামাইকে নিয়ে আসবে বলে। তোফায়েল নিজ দায়িত্বে সবটা করছে। আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ মিলে বাজার করে নিয়ে আসলেন। তনয়া আহমেদ ভালো ভালো রান্না করেছেন, তাতে কিছুটা সাহায্য করেছে আনিক আহমেদ। তবে ওনার মধ্যে তেমন একটা উৎসাহ নেই কণ্ঠের আসার জন্য। সন্ধ্যার দিকে বিছানায় শুয়ে আছে কণ্ঠ। 2 ঘন্টা হয়েছে ওরা এসেছে। আজ এক প্রকার কণ্ঠের খুশির দিন, ভীষণ আনন্দ লাগছে। বাড়িতে পা রাখা মাত্র আহাদ আহমেদ আজ নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছে। মা চলে যাওয়ার পর এই মানুষটি তাকে কখনোই কাছে টেনে নেয়নি, কিন্তু আজ এত সুন্দর একটা মুহূর্ত ছিল বলার মতো নয়। সবার সাথে বেশ কথা হয়েছে আজ, কিন্তু রিয়া বেশ মুখ গোমরা করে রেখেছিল। যখন কথা বলল তখন কণ্ঠকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিয়েছিল মেয়েটা। কল কেন ধরলাম না, কথা কেন বললাম না, এইসব নিয়ে বেশ অভিমান করেছিল সে। কিন্তু কেউ কখনো কি নিজের বোনের সাথে বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে? সেও পারেনি। অতপর 2 বোন একসাথে অনেক ভালো সময় পার করলো। তার মধ্যে খানিকটা মন খারাপ হলো। কাল তাকে চলে যেতে হবে। তার উপর বড় ভাই তোফায়েল কাজের জন্য মালয়েশিয়া যাচ্ছে। কবে ফিরবে কে জানে। গ্রীবা দেশে কালো উষ্ণ স্পর্শ পেয়েই পুরো শরীরে শিহরণ খেলে গেল। ঘুরে তাকাতেই দেখল তুর্যকে। নির্বিশেষ তাকিয়ে আছে সে। আচ্ছা, লোকটির মাঝে মাঝে কি হয়? যখন ইচ্ছে কাছে আসে, আবার হুট করে দূরে চলে যায়। কণ্ঠ হুট করে প্রশ্ন করে বসল, আপনি কন্ট্রোল করতে পারেন না তাই না? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে তুর্য।
কি কন্ট্রোল করতে পারে না সে? কণ্ঠ নিজের করা প্রশ্ন শুনে নিজেই থতমত খেয়ে গেল। তুর্য পকেটে দুহাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি কন্ট্রোল করতে পারি না? কণ্ঠ হঠাৎ যেন লাজুক লতার মতো নুয়ে পড়ে। নাকের ডগায় সুরসুরি লাগছে ভীষণ। ইস, হঠাৎ কি জিজ্ঞেস করে ফেললো? তুর্য মাথা খানিকটা ঝুঁকিয়ে বলল,